শিক্ষাঙ্গনে পুলিশ কেন থাকবে? কেন পুলিশ থাকবে? যেখানে শিক্ষা প্রদান করা হয়, যেখানে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যান, ভবিষ্যতে মানুষ হবেন বলে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কেন থাকবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সেখানকার যারা অধ্যাপক, যারা অধ্যাপনা করেন, যারা পড়ান, শিক্ষিত করে তোলেন পড়ুয়াদের, তাদের পুলিশ পাহারা দিয়ে সেই শিক্ষাঙ্গনের মধ্যে, অর্থাৎ যেখানে তারা অধ্যাপনা করেন, সেখান দিয়ে কেন নিয়ে যেতে হবে? কেন? তৃতীয় প্রশ্ন, সেখানে পোস্টার পড়বে দেশ বিরোধী আজাদির পোস্টার পড়বে কেন? কিসের জন্য? এটাই কি আমাদের এই রাজ্যের ভবিষ্যতের শিক্ষা, অর্থাৎ যারা সেখানে পড়ছে, পড়াশোনা করছে, ভবিষ্যতে মানুষ হবে বলে, এটাই কি পাবে তারা, কি শিখবে তারা? এটাই সব থেকে বড় প্রশ্ন। নীতি নির্ণয় আর দুর্নীতি আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলায়। আপনাদের সঙ্গে আমার নাম শান্তনু। অনেক পর্ব হয়েছে, আপনারা দেখেছেন, বিভিন্ন রকম পর্ব দুর্নীতি নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের প্রশ্ন এটাই, তার জন্যই আমরা কিন্তু আজ এমন একজন অতিথি, আপনারা আগে দেখেছেন আমাদের এই অনুষ্ঠানে তিনি এসছেন, কিন্তু আজকে অন্য পরিচয় এসছেন। আমার পাশে বসে আছেন, পরিচয় করিয়ে দেবো, অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়। প্রদীপবাবু কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরীক্ষা কমিটির সদস্য, যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরীক্ষা কমিটির অন্যতম সদস্য। তাহলে যাদবপুরের সঙ্গে কিন্তু তিনি সরাসরি যুক্ত। প্রদীপবাবু, আপনাকে নীতি নির্ণয় আর দুর্নীতিতে আরও একবার স্বাগত। আজকে আপনি এখানে এসছেন অধ্যাপক হয়ে, আপনি যাদবপুরের সঙ্গে একদম ডাইরেক্টলি জড়িত। কি হচ্ছে দাদা এখানে? আমি জিজ্ঞেস করি আপনাকে যে আজকে যারা ওখানে পড়াশুনো করতে যাচ্ছে, তারা আজাদির পোস্টার দেখছে, ওখানে র্যালি, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, রাস্তা অবরোধ, তাণ্ডব, কেন? কি চায়? কেন হচ্ছে দাদা বলুন। দেখুন, একটা কথা প্রথমেই বলি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র আমাদের রাজ্যের গর্ব নয়, আমাদের দেশের গর্ব। একদম। শিক্ষা নিয়ে যে প্রতিষ্ঠান নিয়ে যে র্যাঙ্কিংগুলো হয়, তাতে সবসময় যাদবপুর বিশ্ববিদ্যালয় ওপরের দিকেই স্থান পেয়েছে। এখন বুঝতে হবে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি এক এক সময় একটা ভয়ঙ্কর মাত্রা পায়। এর আগে আমরা হোক কলরবের সময় দেখেছি, তারপরেও আমরা মন্ত্রীর গাড়ি ঘিরে একটা ছাত্র বিক্ষোভ দেখেছি, যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি এসেছিলেন, বাবুল সুপ্রিয়। তারপরে খুব সম্প্রতি 1 মার্চের যে ঘটনা, সেটা বোধহয় সব কিছুকে ছাড়িয়ে গেছে এই কারণে যে সেখানে ছাত্র রাজনীতির নামে যে ধরনের ছাত্র অসভ্যতা আমরা দেখলাম, সেটা কিন্তু মনে হচ্ছে কোথাও গিয়ে আমরা অধ্যাপকরাও কিছুটা দায়ী। কেন? আমরা বোধহয় তাদের মধ্যে মূল্যবোধের শিক্ষা দিতে পারছি না। আমরা হয়তো রোজ যেরকম আমাদের সিলেবাস শেষ করতে হয়, আমরা টপিক পড়াই, বিভিন্ন বিষয়ের বিভিন্ন অধ্যাপকরা পড়ান, যত্ন সহকারে পড়ান, কিন্তু কোথাও গিয়ে বোধহয় ওই সাবজেক্টের মধ্যে পড়াশোনাটা সীমাবদ্ধ হয়ে রয়েছে। না হলে এই ছাত্রছাত্রী যারা অধ্যাপকরা এতদিন ধরে তাদের সঙ্গে মেলামেশা করেন, কথা বলেন, অভাব অভিযোগ প্রতিটি বিভাগে আছে, সেই ছাত্রছাত্রীরা সেই বিভাগে মেটায়। বিভাগে না হলে বিভাগগুলি, কয়েকটি বিভাগ নিয়ে যে অনুষদ আছে, সেই অনুষদে মেটায়। কিন্তু এবং সব জায়গায় কিন্তু ছাত্রদের প্রতিনিধি আছে, যে ছাত্রদের যে রিপ্রেজেন্টেটিভ। আপনি হয়তো এখানে অনেকে বলে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, তাহলে আমাদের প্রতিনিধি কি কারা? কিন্তু এখন যে অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্র সংসদগুলো রয়েছে, সেটা হচ্ছে লাস্ট যারা ইলেক্টেড হয়েছিল 5-6 বছর আগে, তারাই কিন্তু এখনও সেখানে ক্ষমতায় আছে বলেই সবাই ধরে নেয়। ফলে ছাত্র রাজনীতি এবং ছাত্র নির্বাচন হচ্ছে না বলে ছাত্র আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি নেই, এমনটা কিন্তু নয়। ছাত্র প্রতিনিধি সব জায়গাতে রয়েছে, সব বিভাগে, সব কমিটিতে ছাত্র প্রতিনিধি রেখেই সব আলোচনা করা হয়। তাহলে আমরা এই জন্যই বলছি যে হয়তো অধ্যাপকরা আমরা এত বেশি বিষয়ভিত্তিক পড়াই, তাদের মূল্যবোধের শিক্ষা দিতে পারিনি। না হলে অধ্যাপকদের এই হেনস্থা, এটা অধ্যাপক হিসাবে আমার কাছে অত্যন্ত লজ্জার এবং দুঃখের। না, এখানে প্রদীপবাবু আমার প্রশ্ন থাকবে, আপনি একজন অধ্যাপক, আপনি যাদবপুরের সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড, আপনি এক্সাম কমিটিতে আছেন, আপনি বললেন, আমরা সবাই জানি সেটা। কিন্তু কথা হচ্ছে এইখানে যেখানে অধ্যাপনা করেন আপনি, সেটা তো আপনার কর্মস্থান, রাইট? সেখানে যাচ্ছেন আপনি, পুলিশ আপনাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন, একজন অধ্যাপক হয়ে হাত জোর করে যাচ্ছেন, পোস্টার পড়ছে দেশ বিরোধী, পোস্টার পড়ছে ধর্মকে নিয়ে। এই মানে এর মোটিভ কী? আমি জানতে চাইছি, আমি বলছি এগুলো করে কি পাওয়া যায়, এর প্রাপ্তি কী? দেখুন,
প্রথমেই বলি কেন আমি পয়লা মার্চ কথাটা বলছি। পয়লা মার্চটা দিনটা ছিল শনিবার। শনিবার কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে সাধারণ যে পঠন পাঠন সেটা বন্ধ থাকে শনি রবি। সেখানে স্পেশাল কিছু কোর্স যদি অফার করা হয় সেই ছেলেমেয়েরা থাকে, বা বিজ্ঞানের কোনো ল্যাবরেটরিতে কাজকর্ম যারা কোনো গবেষণা করছেন তারা কয়েকজন থাকতে পারে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে আসে তারা কিন্তু ওইখানে হুলিগানিজম বা অসভ্যতা করতে জড়ো হয়নি। বেশ, ফলে যারা পড়াশোনা করে সেরকম অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এখনো অধ্যাপকদের পাশেই আছেন। কিন্তু এই যে অসভ্যতার রাজনীতি এবং এই অসভ্যতাটা কি হয়েছে, আগে আপনি দেখতেন যে হয়তো কোনো পুরনো দিনে গত 30-40 বছর আগেও আমি বলবো, বা 10 বছর 20 বছর আগেও, যে ছাত্র যদি বিক্ষোভ হতো সেই বিক্ষোভের কোথাও একটা সীমা থাকতো। আজকে সব সীমা অতিক্রম করে গেছে, যে যখন একটা ছাত্র বিক্ষোভ হচ্ছে অধ্যাপকদের ঘেরাও করে রাখা দেখেছি, অনেক গালাগালি দেখেছি, কিন্তু অধ্যাপকদের মারা, হেকেল করা, তাদেরকে প্রায় ভাঙচুর করে দেওয়া, তাদের সামনে মানে এমন একটা নাটকীয় ভঙ্গিতে শুয়ে পড়া বা দৌড়াদৌড়ি করা যাতে যে কোনো সময় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হতে পারে, এই যে পরিস্থিতি তৈরি করা, তাতে এখন একজন অধ্যাপক তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু তার কর্মস্থল ঠিক কথা, একজন ছাত্রকে শিক্ষামন্ত্রীর গাড়িতে যেভাবে আপনারা সবাই দেখেছি সেই ছবি, আহত হয়েছিলেন চাপা পড়ে গাড়ির নিচে চলে গিয়ে, এবং তারপর সে সুস্থ হয়ে সবে একদিন হলো বাড়ি ফিরেছে, তাকে রেস্টে থাকতে বলা হয়েছে। কেন এই চিত্র কেন দেখতে হবে? ছাত্র সমাজ, শিক্ষক সমাজের কাছে কি বার্তা যাবে যদি এই চিত্র তারা দেখে? আমি প্রথমেই বলছি যে আমি এই জন্যই শুরু করেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু গর্বের একটা প্রতিষ্ঠান, এই জন্যই। এবং আবারও বলছি, সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু এর সঙ্গে যুক্ত নয়। এখানে যারা যুক্ত তারা এই অসভ্য রাজনীতি করতে এসছে, এবং এই রাজনীতি নির্দিষ্ট রাজনৈতিক দলের তারা সদস্য হিসাবে এই রাজনীতি করছে। আজকে যে এই যে ছবি ভাইরাল হচ্ছে যে শিক্ষামন্ত্রী গাড়ির সামনে পড়ে গেছেন বা আহত হয়েছেন, একটাই প্রশ্ন, যে শিক্ষামন্ত্রী কি ছাত্রছাত্রীরা রাস্তায় দাঁড়িয়েছিল সোজা গাড়ি চালিয়ে চলে গেলেন, নাকি তার গাড়ির সামনে এসে সবাই জড়ো হলো, দৌড়াদৌড়ি করলো, ছাদে উঠে পড়ছে, জানলায় উঠে পড়ছে? তাহলে এই সময় একজন শিক্ষামন্ত্রীর কি করা উচিত? গাড়ি থামিয়ে কথা বলা, উনি অনেক চেষ্টা করেছেন, আমরা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে প্রভোকেশনটা কার তরফ থেকে আসছে? বেশ, এই যে আসলে আজকে এই যে ক্যামেরা এবং সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছু সবাই ছবি তুলে রাখার চেষ্টা করে, এবং ছবি তুলে রাখে কি কেন জানেন তো? যে সেই ছাত্র যে রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলের কাছে তার একটা স্বীকৃতি পাওয়ার জন্য, যে আমি হয়তো কিছু একটা বিশাল করে ফেললাম, আমার যে নম্বর পরীক্ষার খাতায়, আমার পড়াশোনা করে আমার যে ছাত্র জীবনে যেটা আমার মূলধন, সেখানে আমি হয়তো খুব একটা ভালো করতে পারছি না, কিন্তু রাজনৈতিক দলের কাছে আমি আমার স্বীকৃতি বাড়ানোর জন্য আমি এই ধরনের লাফানো ঝাঁপানো এইসব করে ছবি তুলে তাদের কাছে আমি পাঠাচ্ছি যে আমি এটা করার চেষ্টা করছি। আমি আবারও বলছি, যারা এই পোস্টার দিচ্ছে, যারা এই ধরনের স্লোগান লিখছে, এরা কিন্তু একটা নির্দিষ্ট মনোভাব নিয়ে আসছে যেটা পড়াশোনার সঙ্গে জড়িত না। যারা পড়াশোনা করছেন, গবেষণা করছেন, আগেকার দিনে ছাত্র রাজনীতি উত্তাল ছিল পশ্চিমবঙ্গে একটা উদাহরণ ছিল ছাত্র রাজনীতি। তাহলে আপনি বলছেন যে ছাত্র রাজনীতির যে ধরন সেটা বদলে গেছে। হ্যাঁ, এটা বদলে গেছে। মানে আপনাদের সময় একরকম ছিল, আপনারাও নিশ্চয়ই ছাত্র রাজনীতি করেছেন। আমরা যখন স্কুল থেকে কলেজে যাই, স্বাভাবিকভাবে আমাদের রাজ্য এমনিতেই রাজনীতি ট্রেন্ড আছে সেখানে, কিন্তু এই বদলালো কেন প্রতীকবাবু? এই এখন এই হুলিগানিজম, এই রাউডিজম যেগুলো আপনি বলছেন, এই কেন, কিসের জন্য? মানে এর আলটিমেট এম কি, লক্ষ্য? দেখুন, একটা সব থেকে বড়, আমি আবারও বলবো যে পড়াশোনার অভাব। আগে যারা রাজনীতি বা ছাত্র রাজনীতি করতেন, আমরা মানে 10-20 বছর আগের কথাও বলছি, যে তারা কিন্তু আপনি করতেন? আমি প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলাম, এবং বেশ। প্রেসিডেন্সি কলেজ একটি অত্যন্ত রাজনৈতিক সচেতন একটা কলেজ, এবং সেখানে যে আমি এটাও বলতে পারি যে আমি যে রাজনৈতিক দলের সঙ্গে সমর্থক ছিলাম, তার বিরোধী রাজনৈতিক দলের সমর্থক আমার সব থেকে ভালো বন্ধু। এটাই তো দরকার। এই জিনিসটা আমরা একদিনের জন্য হয়তো সেটা আমরা নির্বাচনে লড়ছি বা কিছু, কিন্তু আজীবন বন্ধু। একদম। এখানে কিন্তু এমন নয় যে একটা ছাত্র আপনি মারামারি করছেন বলে আপনি আর তার মুখ দেখবেন না, এরকম। কিন্তু আজকে এটা কেন হয়েছে জানেন? পড়াশোনার অভাব।
আগেকার দিনে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি বা যারা ছাত্র রাজনীতি করেছে তারা শুধু যে রাজনীতির সমর্থক ছিল সেই বিষয়ে পড়াশোনা করেনি, যার বিরোধিতা করছে তাদের নিয়েও পড়াশোনা করেছে এবং এত পড়াশোনা করেছে যে বিরোধী রাজনৈতিক দলরা তাদের কাছে শিখতে এসছে যে আমরা যে রাজনীতি করছি তার সম্পর্কে আরেকটু কিছু বলো তুমি। বেশ। ফলে এই পড়াশোনাটা যত কমে গেছে এবং আজকে মানুষ কি করে নিজের আমাদের সময় একটা কথা ছিল ফেস পলিটিক্স, যে মুখটা সামনে নিয়ে আসা। আমি আমার মুখটাকে সামনে নিয়ে আসবো কি করে, এত ভিড়, আমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারছি না, ফার্স্ট ডিভিশনে পাস করতে পারছি না, তাহলে আমাকে তো কেউ চিনছে না, আমাকে চিনবে কি করে, এই ধরনের অসভ্যতা করে। আর এটা কি, যত আপনি পশ্চিমবঙ্গে তো অনেকগুলি বিশ্ববিদ্যালয় আছে, আমার কথা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় শিরোনামে আসে কেন? এই শিরোনামে এই জন্য আসে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু একটা খুব ওপেন মুক্ত মনোভাবাপন্ন বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের অনেক স্বাধীনতা দেওয়া হয়। এবং আজকে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ধরুন সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া বা কারা ঢুকছে কখন ঢুকছে গেটে সিকিউরিটি যদি লিখে রাখা, এইগুলো যদি চালু করা হয় তখন দেখবেন কিন্তু এই সমস্ত যারা ছাত্র রাজনীতি করছে, একে অপরের বিরুদ্ধে আজকে বলছে, আমি সাধারণ ছাত্রছাত্রী বাদ দিয়েই বলছি, তারা কিন্তু আবার এক জায়গায় চলে আসে। একদমই। আমি প্রদীপবাবু আপনাকে একটা জিনিস বলি, আমাদের এই অনুষ্ঠানে কিন্তু এসএফআই এর রাজ্য সম্পাদক এসেছিলেন, আমরা তাকে প্রশ্ন করেছিলাম, আমি তাকে প্রশ্ন করেছিলাম এখানে, এবং তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট চলছে। আমি কয়েকটা সেন্টেন্স আপনাকে বলি। সিন্ডিকেট চলছে, সেই পর্ব দর্শকরা দেখেছেন। তিনি বলছেন যে এখানে তৃণমূলের শাসক দলের যারা গুন্ডা বাহিনী, বাইরে যাদবপুরে যারা পড়াশুনো করে না, বাইরে সেখান থেকে লোক আনা হয়েছে। মন্ত্রী যখন গেছিলেন, বাগচু বসু যখন গেছিলেন, তার সঙ্গে গেছিলেন, এবং তিনি পয়েন্ট আউট করে বলছেন, ভিডিও ক্লিপিংস দর্শকরাও দেখেছেন, আগে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখিয়েছি আপনাদেরকে, সেখানেও কিন্তু পয়েন্ট আউট করে তিনি বলছেন। তার প্রশ্ন যে এই যে সিন্ডিকেট রাজ, এই যে নির্বাচন হচ্ছে না, একতরফা কোনো বিরোধী থাকবে না, এই যে এই টোটাল সিস্টেমের এগেনস্টে কিন্তু এটা একটা প্রভোকেশন বলবেন কি, এটা একটা মুভমেন্ট বলুন, এটা একটা রেভলিউশন বলুন, এই হচ্ছে তাদের মেন এজেন্ডা। দেখুন, এসএফআই রাজ্য সম্পাদক যে কথাটা বলেছেন তার আগে দায়িত্ব নেওয়া উচিত যে সারা রাজ্যে এসএফআই তাহলে কি শুধু যাদবপুরেই আছে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এসএফআই নেই? যে আজকে যখন রাজ্য সভাপতি বা রাজ্যের মন্ত্রী তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান বিভিন্ন অনুষ্ঠানে, কই তখন তো সেখানের এসএফআইরা যারা করে এসএফআই বা সমর্থক, তারা তো তাকে ঘেরাও করছে না, তখন কি সেখানে সিন্ডিকেট চলছে না? আজকে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে একটা আন্দোলন হতেই পারে যে ছাত্র রাজনীতি চালু হোক, কলেজে সচেতনতা বৃদ্ধি হোক রাজনীতির সঙ্গে, কিন্তু দেখুন যারা আমি বলছি নীতি নির্ধারণ করছে রাজ্যে, তারা এতদিন হয়তো একটা ভুল করেছে, কিন্তু আজকে তারা যদি বলে যে হ্যাঁ আমি চাইছি ছাত্র সংসদ নির্বাচন হোক, 1 মার্চের ছবি দেখার পরে তো এই সিদ্ধান্ত আরও বিলম্বিত হবে। যারা নির্বাচন প্রাক্কালে নির্বাচনের দাবিতে এই ধরনের গুন্ডামি করতে পারে, তারা যদি নির্বাচন হয় সেই দিন কি করবে বলুন তো? সেই দিন কি করবে? আজকে আপনি পয়েন্ট আউট করছেন যে সেখানে শিক্ষামন্ত্রীর সাথে অধ্যাপকদের সমাবেশে তৃণমূলের বহিরাগত গুন্ডারা ঢুকেছিল। এই ভিডিও কি আছে যে সেই গুন্ডারা এসএফআই বা অন্যান্য সংগঠনের ছেলে মেয়েদের মারছে? না, আমরা কিন্তু এটাও তাকে জিজ্ঞেস করেছিলাম, এবং অন্য অনুষ্ঠানে অন্য যারা আমাদের অতিথিরা এসেছেন তারাও বলেছিলেন যে খুব বাজে অঙ্গভঙ্গি করা হয়েছে এবং মিডল ফিঙ্গার দেখানো হয়েছে, যেটা আমরা তীব্র প্রতিবাদ করি। কোনো দিন এটা সমর্থনযোগ্য নয়। সমর্থনযোগ্য নয় বলতে একজন ছাত্রেও সবার আগে তার অধ্যাপক, তার টিচারের প্রতি কিন্তু সম্মান সবার আগে। সে যে রাজনৈতিক দলই করুক না কেন, সে যে আদর্শে বিশ্বাস করুক না কেন, সম্মান সবার আগে। এটাই কিন্তু একটা ছাত্রের সঙ্গে একজন শিক্ষকের প্রথম সম্পর্ক। বলুন, আমি এটাই বলছি যে ধরুন প্রভোকেশনের কোনো জায়গা কিন্তু সেদিন না যদি বহিরাগত তারা পয়েন্ট আউট করে থাকেন বহিরাগতরা করেছে, না শিক্ষক সমাবেশ থেকে এমন কোনো উগ্র ভাষণ দেওয়া হয়েছে যাতে করে একেবারে যাদবপুরের গেট ছাড়িয়ে সারা যাদবপুরে যে এত লোক জড়ো হলো তাদের সবার কানে পৌঁছে। একদমই তাই। আমার কথা একটা খুব পরিষ্কার, যে ছাত্র রাজনীতি করা হয় ছাত্রদের পড়াশোনার বিষয় কেন্দ্রিক, যে তাদের পড়াশোনা ক্লাস হচ্ছে কিনা, ঠিকমতো ক্লাস নিচ্ছে কিনা, এর বাইরে কিন্তু আপনি আমাদের রাজ্যেই একটি বিশ্ববিদ্যালয় আছে, কোনো দিন সেখানে ছাত্র সংসদ ছিল না, ছাত্র সংসদ ছিল কিন্তু নির্বাচিত নয়, সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। ওকে,
এই পার্ক স্ট্রিটে আপনাদের অফিস, তার পাশেই সেন্ট জেভিয়ার্স কলেজ কিন্তু সবসময় ছাত্র সংসদ ছিল, ডিবেট হতো, নাচ গান হতো, সব হতো, সংস্কৃতিমূলক অনুষ্ঠান ছাত্র সংসদরাই করতো, কিন্তু কোনো পলিটিক্যাল ব্যানারে নয়। ওকে। ফলে এই যে ছাত্র সংসদ না হলে আমার কলেজে উৎকর্ষতা বৃদ্ধি হবে না, ছাত্রদের প্রতিনিধি থাকবে না, এর একটা বিপরীত উদাহরণ আমি আজকে এই সেন্ট জেভিয়ার্স কলেজের নামে আমি বললাম। এটা একদম সবাই জানেন। তো ফলে একদিকে যেমন অবশ্যই উচিত যে ছাত্র সংসদ নির্বাচন হোক, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, কিন্তু এই গণতান্ত্রিক পরিবেশ ধরুন শিক্ষকদের নিয়ে অনেক কমিটি হয়, সেখানেও তো শিক্ষকদের গ্রিভান্স থাকতে পারে যে হ্যাঁ এখানে শাসক দলের প্রতিনিধি বা তাদের জোরাজুরি বেশি। তাহলে শিক্ষকরা আজকে শিক্ষামন্ত্রীর, আজকে তো একটা বামপন্থী সংগঠন যারা ওখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তারা বামপন্থী সংগঠন, তারা তাদের ওখানে মানে প্রভাবশালী রয়েছে, কই তারা তো এসে এটা বললেন না শিক্ষামন্ত্রীকে যে কেন শিক্ষক সংগঠনেও তো সিন্ডিকেট চলছে, কর্মচারী সংগঠনেও তো সিন্ডিকেট চলছে, তাহলে ছাত্রদের সিন্ডিকেট চলছে, এই ব্যাপারে কারা ছাত্রদের নির্দেশ দিলেন এটা করার? আমার আরেকটা কথা, আপনি এসএফআই রাজ্য সম্পাদকের কথা বললেন বলেই বলছি, এসএফআই একটি সুসংগঠিত একটি ছাত্র দল, মানে ছাত্র সংগঠন। তারা কিন্তু কোনো, দেখুন এই যে এই ঘটনার পরে তারা ডাক দিয়েছিল যে ধর্মঘট, তখন আমরা দেখতে পেলাম পরীক্ষার শুরু ধর্মঘট, যাই হোক কোনো মানে বিক্ষোভ প্রদর্শন কিছু কিছু জায়গায়, এই যেহেতু এই কলটা দেওয়া হয়েছিল তখন দেখলেন যে এসএফআই যারা সমর্থক তারা কোথাও কোথাও ভিড় জমিয়েছে। ফলে কোনো একটা প্রোগ্রাম ছাড়া, কোনো একটা ডাক ছাড়া এই এসএফআই দল বা এসএফআই এর সভ্য সমর্থকরা কোনো কাজ করে না। কিন্তু ওই দিন এসএফআই এর কিন্তু এটা কোনো ডাক ছিল না। আর একটা কথা আমি বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, হয়তো বিভিন্ন আলোচনায় আসছে না, আজকে কিন্তু ওখানে যে একটা বড় প্ল্যাকার্ড আমরা দেখেছিলাম ছাত্ররা নিয়ে দাঁড়িয়েছিল, সেখানে পরিষ্কার লেখা ছিল যে নো এন্ট্রি টু সিপিএম, তৃণমূল, টিএমসি অ্যান্ড বিজেপি। তার মানে কি? এসএফআই কার সংগঠন? ছাত্র সংঘ, সিপিএম এর। তাহলে যেখানে বড় বড় করে এই জিনিস আসছে তার মানে বোঝাই যাচ্ছে সেটা অতি বাম বা নকশাল, যারা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রকে তারা করছে। এবং আজকে বামপন্থী, যারা বামপন্থী যে দল সিপিএম, তারা তো সংসদীয় রাজনীতিতে বিশ্বাসী, তারা যখন নির্বাচনে, সাধারণ নির্বাচনে যায় তখন কিন্তু অতি বামদের সঙ্গে তারা খুব একটা থাকে না, কখনো থাকে কখনো থাকে না। কিন্তু আজকে এই অতি বাম ছাত্র রাজনীতির দায়ভার কেন তাদেরকে নিতে হচ্ছে, কেন তারা নিচ্ছেন, এটা একটা বড় রাজনৈতিক প্রশ্ন। যে তাহলে এসএফআই এর কি আর কোনো রাজনীতি নেই? তাহলে আজাদি কারা চাইছে? এই আজাদি অতিবাম ছাড়াও, আজকে অতিবাম ছাড়াও কিন্তু অনেক ধরনের, যেহেতু আমি বললাম যে অনেক কাশ্মীরি স্টুডেন্ট কিন্তু এখানে পড়ে, কাশ্মীরে অনেক বাংলাদেশি স্টুডেন্ট এখানে পড়ে, মানে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে। ফলে এই যে বহুত্ববাদ একটা রয়েছে ছাত্র সমাজের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে অনেকেই আপনি দেখবেন বাংলাদেশ নিয়ে ঘটনা হচ্ছে সেই নিয়েও পোস্টার পড়ে যায়। তো ফলে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা, মানে কি বলবো, একটা মিশ্রিত ছাত্র সমাজ রয়েছে, সেখানে যে কেউ যার দাবি পোস্টারে লাগাতে পারে এবং সেটা কোনো একটা ছাত্র সংগঠনের নামে চালিয়ে দিতে পারে যে তারা লাগিয়েছে। ফলে আজকে এটা করে তারা একটা সাধারণ ছাত্রছাত্রীদের বিপথে পরিচালনা করতে চাইছে। এবং আমার একজন অধ্যাপক হিসাবে ছাত্র সমাজের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে তারা বিশ্ববিদ্যালয়ে যে সময়টা কাটান তারা পড়াশোনা করুন, উৎকর্ষমানের গবেষণা করুন, এবং তাদের যদি কোনো ধরনের অসুবিধা হয়, সেটা শিক্ষা নিয়ে হতে পারে, পড়াশোনা পরীক্ষা ব্যবস্থা নিয়ে হতে পারে, সব সময় কিন্তু শিক্ষকদের দরজা খোলা আছে, একদম একদম মারামারির জন্য নয়, আলোচনার জন্য। এবং সেটাই হচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতির মূল মন্ত্র। অমর্ত্য সেন বলেছিলেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, যে আমরা আলোচনা করতে ভালোবাসি ভারতীয়রা। তো সেই কৃষ্টি কোথায় গেল, সেই মূল্যবোধ কোথায় গেল? ফলে যে ছেলেমেয়েরা আজকে এই অভব্যতা করেছে তাদের দায়িত্ব না নিয়ে আমার মনে হয় এসএফআই এর মতো একটা দায়িত্বশীল ছাত্র সংগঠনের উচিত এই ছাত্রদের চিহ্নিত করা এবং তারা যাতে অন্য সাধারণ ছাত্রছাত্রীদের প্রভাবিত না করতে পারে সেটা দেখা। বেশ, প্রদীপবাবু, আমি শেষের দিকে যাচ্ছি প্রায়। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব, আপনি যেখানে অধ্যাপনা করেন, যাদবপুরের সঙ্গে আপনি এক্সাম কমিটির সঙ্গে যুক্ত, যেখানে আপনি অধ্যাপনা করেন সেখানেও কিন্তু রাজনীতি, ছাত্র যেখানেই বিশ্ববিদ্যালয় আছে রাজনীতি তো থাকবেই, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে রাজনীতির ধরনটা বদলে গেছে, রাজনীতির মেথডটা বদলে গেছে, যেটা বহিঃপ্রকাশ হচ্ছে এটা রাজনীতি নয়, ছাত্র রাজনীতি নয়। আমার প্রশ্ন স্পেসিফিক,
আমি বলছি যেখানে আপনি অধ্যাপনা করেন, আপনার সেখানে যেতে কোনো সমস্যা হয় কি? আপনি যখন ঢুকছেন, এই যে শিক্ষাঙ্গনে পুলিশ যা দিয়ে আমরা শুরু করলাম অনুষ্ঠান, কোনোটা জায়গায় হেজিটেট করেন? একেবারেই না, একেবারেই না। আমার বিশ্ববিদ্যালয়ে আমি যেখানে পড়াই সেখানে ছাত্র সমাজ অত্যন্ত শিক্ষকদের সম্মান করে। সেখানেও তো রাজনীতি হয়। সেখানেও রাজনীতি হয়। সেখানে তারা জানে, তারা আমাদের থেকে বেশি জানে যে আমরা কোন অধ্যাপক কোন রাজনৈতিক মতাদর্শের সঙ্গে রয়েছি, কারা কার সমর্থক। কিন্তু তারা কখনোই, তারা কিন্তু সবসময় বিনীতভাবেই আমাদের কাছে আসে। তারা কিন্তু, আমরাও জানি তারা কোন রাজনীতি করে, শাসক বিরোধী সবাই আছে, কিন্তু ছাত্ররা কিন্তু শিক্ষকদের কাছেও যেমন ইকুয়াল, রাইট, আবার শিক্ষকরাও কিন্তু সাধারণ ছাত্রদের কাছে ইকুয়াল। তারা জানে যে এটা হচ্ছে জ্ঞান চর্চার একটা জায়গা। আমাদের বিশ্ববিদ্যালয় বা সাধারণ বিশ্ববিদ্যালয়ে গেটে সিকিউরিটি থাকে, কিন্তু সবসময় পুলিশ পোস্টিং যাদবপুরের মতো স্পেশালি এটা থাকে না। আমার মনে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমগ্র অধ্যাপকদেরও একটু উচিত হয়তো এই মূল্যবোধের ট্রেনিংটা দেওয়া। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, আপনি যেহেতু একদম ডাইরেক্টলি রিলেটেড যাদবপুরের সঙ্গে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যাদবপুরে পড়াশুনো বাদ দিয়ে গাঁজা থেকে শুরু করে বাদ বাকি যা যা আছে সবাই জানি, আপনারা দেখিয়েছেন, আমরা দেখিয়েছি, সব হয়। একদম ডাইরেক্টলি উনি বলছেন যে ওখানে পড়াশোনাটা হয় না আর বাদ বাকি সব। তার উত্তর হচ্ছে যে তাহলে যাদবপুরের র্যাঙ্কিং যারা দিচ্ছেন, কেন্দ্রীয় সরকারের যারা মানে নীতি নির্ধারণ গোষ্ঠী, তারা তো বিভিন্ন সময় ইভ্যালুয়েট করতে আসেন, র্যাঙ্কিং দেন, বিশ্বের বিভিন্ন র্যাঙ্কিং সংস্থা র্যাঙ্কিং দেন। তাহলে তারা যখন র্যাঙ্কিং দেয়, তারা কিন্তু ছাত্রদের এই সন্ধ্যের পরে কি কাজকর্ম বা ইউনিভার্সিটি আওয়ার্সের পরে কি কাজকর্ম তার ভিত্তিতে দেয় না। তারা দেয় তাদের গবেষণার ওপরে, তাদের পড়াশোনার ওপরে, তাদের প্রেজেন্টেশনের ওপরে। বেশ, তো ফলে আমি একটা রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি এই কথা বলতে পারি বিরোধিতার জন্য বা কিছুর জন্য, কিন্তু তাহলে আপনাদের ছাত্র সংগঠন কোথায়? ওকে, এইটাও তো একটা প্রশ্ন, যে যদি মনে করেন যে হ্যাঁ এখানে এটা হয়, তাহলে তার বিরোধিতা করা বা সেটাকে ঠিক করার জন্য বিজেপি তো বলে তাদের কোনো ছাত্র সংগঠন নাকি নেই। তারা একটা নির্দিষ্ট মতাদর্শের সঙ্গে জড়িত, সেই মতাদর্শের একটা ছাত্র শাখা তাদের সঙ্গে চলতে পারে। কিন্তু যদি আমি বিরোধিতা করি, আমাকে বিকল্পটাও বলতে হবে। আমি বলে চলে গেলাম সেটা হবে না, বিকল্পটাও তো বলতে হবে। যে তাহলে যে সন্ধ্যের পরে বা ইউনিভার্সিটি আওয়ার্সের পরে হোস্টেলে, একটু কয়েকদিন আগেই তো হোস্টেলে একজন মর্মান্তিকভাবে মারা গেছেন, তাহলে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় শিরোনামে, মানে একদিকে ভালোর জন্য আবার খারাপগুলোর জন্য, এই দুটো জিনিস কিন্তু একসঙ্গে চলতে পারে না। তাহলে একদিকে র্যাঙ্কিং ভালো হবে, কিন্তু ছাত্রদের যে মূল্যবোধ, যেটা ফিউচার জেনারেশন, সেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু এটা খুব খারাপ। সেটা দেখতে হবে আমাদের সবাই। প্রদীপবাবু, আমরা শেষ দিকে প্রায়, কি দেখছেন ভবিষ্যৎ কি? আমরা কিন্তু প্রত্যেকেই প্রথমেই বলেছি, আপনিও বললেন, যাদবপুর মানে কিন্তু আন্তর্জাতিক, ইন্টারন্যাশনালি কিন্তু একটা ব্র্যান্ড, রাইট? আমরা প্রত্যেকে জানি ইটস আ ব্র্যান্ড, এবং এখানে কিন্তু প্রত্যেকেই পড়াশুনো করার ভাগ্যের ব্যাপার। অনেকে বলে যাদবপুর প্রোডাক্ট, হ্যাঁ, যাদবপুর থেকে আমরা পাশ করেছি, যাদবপুর থেকে আমরা এসেছি, কত বড় বড় মানুষজন আছেন। আগামী দিনে এই যাদবপুর নিয়ে যা হচ্ছে, একটা কলঙ্কিত অধ্যায় চলছে কিন্তু প্রদীপবাবু, যাই বলেন। যাদবপুরের ছাত্র সমাজের যে রাজনীতির যে দিকটা নিয়ে আমরা এখন আলোচনা করছি, সেটা সত্যি যাদবপুরে একটা কলঙ্কিত অধ্যায় চলছে। কিন্তু আমি মনে করি যে এর সঙ্গে সাধারণ ছাত্রছাত্রীর যেহেতু যোগ নেই, ফলে যাদবপুর তার উৎকর্ষতা, গবেষণা, শিক্ষা বা শিক্ষা প্রসার এগুলোর দিকে এগিয়ে যাবে। বেশ। আর যারা এই ধরনের রাজনীতিকে মূলধন করে বাঁচতে চাইছে, তারা কিন্তু বেশি দিন এটা করতে পারবে না। মাঝে মধ্যে হবে। ধরুন, একটাই বলে শেষ করব, যে যাদবপুর যদি শুধু শিক্ষা ছাড়া অন্য কিছুর মুক্তাঞ্চল হয়, যেটা বিরোধী রাজনৈতিক দলনেতা বলছেন, তাহলে তো প্রত্যেক দিন যাদবপুরে এই ঘটনা ঘটে। তা কি হয়? সেটা কিন্তু হচ্ছে না। এইটা দেখতে হবে যে প্রত্যেক দিন প্রতিনিয়ত যে ছাত্র সমাজ ওখানে থাকছেন, কাজ করছেন, শিক্ষা অর্জন করছেন, তারা রোজ কিন্তু এই অসভ্যতা করছে না। ফলে এই অসভ্যতা নির্দিষ্ট কিছু ছাত্র বা ছাত্র দল বা ছাত্র সংগঠন তারা করার চেষ্টা করছে, এবং আমাদের রাজ্যের ছাত্র রাজনীতিকে কালিমালিপ্ত করতে চাই। না, তার থেকে বড় কথা আমার মনে হয় রাজনীতি প্রায়োরিটি পাচ্ছে পড়াশোনার থেকে। মানে যখন বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবেশ করছি, ঢুকছি আমাদের উচ্চশিক্ষার জন্য, সেখানে কোনোটা জায়গায় রাজনীতি কি প্রায়োরিটি পাচ্ছে না। দেখুন, ছাত্র সংসদ নির্বাচন যখন এ রাজ্যে হতো যে সময়, তখন তো ছাত্র রাজনীতি নিয়ে সবসময় একটা ক্যাম্পাস সরগরম থাকতো। বেশ। কিন্তু আমি আবারও বলছি, সেই রাজনীতি পড়াশোনা ভিত্তিক রাজনীতি। আর এখনকার যদি ছাত্র রাজনীতি হচ্ছে, সেটা হচ্ছে মারামারি ভিত্তিক,
এবং মতাদর্শহীন রাজনীতি। ফলে আমাদের মনে হয় পড়াশোনাটাই যে মানে ছাত্র রাজনীতির মূল, মারামারিটা নয়, সেইটা কিন্তু যারা ছাত্র রাজনীতির পুরোধা আছেন, যারা বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্ব আছে, তাদেরকে কিন্তু তাদের সভ্য সমর্থকদের। প্রদীপবাবু, আমরা শেষ সময় একদম এক লাইনে এক অধ্যাপক হয়ে ছাত্রদের কি বলবেন, খুব সংক্ষেপে এক লাইনে? একটাই বলবো যে রাজনৈতিক এবং সামাজিক বিষয় সম্পর্কে সচেতন হওয়া উচিত। আবার তার যে নির্দিষ্ট কাজ, যে সময়ের যে কাজ, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা কলেজে থাকাকালীন পড়াশোনা করা, সেই পড়াশোনার জন্য হয়তো নম্বর না ভালো হতে পারে, কিন্তু নিজে একটা ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করাটা সব থেকে বড় কথা বলে। অনেক ধন্যবাদ প্রদীপবাবু আপনার সময়ের জন্য। সব থেকে বড় কথা, একজন অধ্যাপক চান তার ছাত্র একটি ভালো মানুষ হোক, এবং অধ্যাপকের সঙ্গে একটি ছাত্র কিংবা ছাত্রীর যে সম্পর্ক, যে বন্ড তৈরি হওয়া দরকার, প্রথম হলো সম্মান, তারপর তো সব কিছু অটোমেটিক ফলো আপ হবেই। আমরা চাইবো সেই সম্পর্কই যেন থাকে। ছাত্ররা পড়াশুনো যেখানে পড়াশুনোর জায়গায়, শিক্ষার জায়গায়, রাজনীতির জায়গায়, কখনো যেন ছাত্র রাজনীতির সঙ্গে নতুন যে ছাত্র রাজনীতির ট্রেন্ড আমরা দেখছি, ভবিষ্যতে যেন এই জিনিস আমাদের আর দেখতে না হয়, এটা কিন্তু আমরা চাইব। আজকের পর্ব এখানেই আমরা শেষ করছি। নীতি নির্ণয় না দুর্নীতি এইভাবে চলতে থাকবে। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।